আমি ওইগুলাকে আবার একটু করে দিচ্ছি, বলে দিচ্ছি আপনাদের। আমরা কোন পর্যন্ত যেন ছিলাম? মোস্ট প্রবাবলি একটু দেখেন, এই পর্যন্ত আমরা ছিলাম, রাইট? সো মানি প্রাইসেস এবং ইনফ্লেশন, এই ইকুয়েশনটা যদি দেখেন, এমবি ইকুয়াল টু পিওয়াই আমরা পড়েছিলাম যে এখন যদি ইন টার্মস অফ পার্সেন্টেজ হিসাবে আমরা প্রকাশ করি, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন এম প্লাস পার্সেন্টেজ চেঞ্জ ইন ভি ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন পি প্লাস পার্সেন্টেজ চেঞ্জ ইন ওয়াই। এখন আমরা কিন্তু থিওরিটা এক্সপ্লেন করার জন্য যে হাউ ডাজ মানি এফেক্ট দ্য ইনফ্লেশন অর প্রাইস লেভেল, সেই ক্ষেত্রে we assumed that v is constant। তাহলে আমাদের এখন এই ক্ষেত্রে আপনি চিন্তা করবেন, if there is a change in money supply and assuming that velocity of velocity এখানে হচ্ছে ট্রানজাকশন ভেলোসিটি, কিন্তু আমরা দুই ধরনের ভেলোসিটি অফ মানি পড়েছি, one is transaction velocity of money, income velocity of money। So in this case actually income velocity of money is held constant। তাহলে এইটা হচ্ছে no change, তার মানে হচ্ছে পার্সেন্টেজ মানি চেঞ্জ ইন মানি সাপ্লাই ইকুয়ালস টু পার্সেন্টেজ চেঞ্জ ইন পি এন্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন ওয়াই। কিন্তু এই পার্সেন্টেজ চেঞ্জ ইন ওয়াই এর ক্ষেত্রে যেহেতু উই আর সাবস্টিটিউটিং ওয়াই ফর আমরা টির পরিবর্তে কিন্তু ওয়াই কে, যদিও দে আর হাইলি পজিটিভলি কোরিলেটেড, কিন্তু এই ক্ষেত্রে আমরা বলছি যে একটা দেশের যদি জিডিপি অথবা আউটপুটের কথা চিন্তা করতে হয়, ন্যাশনাল আউটপুটের কথা, এটা বেসড অন সাম ফ্যাক্টরস অফ প্রোডাকশনস এন্ড দ্য স্টেট অফ কারেন্ট স্টেট অফ টেকনোলজি। ফর এ given period of time we assume that the given state of technology এবং আর factors of production যেগুলা, সেগুলাকেও আমরা কনস্ট্যান্ট ধরছি অথবা গিভেন ধরছি। সো ইন দ্যাট সেন্স আমরা এটাকে আসলে ফিক্সড হিসাবে ধরেছি। তাহলে থাকছে শুধু দুটো কম্পোনেন্ট, টু দ্য লেফট হ্যান্ড সাইড this is percentage change of money and to the right hand side this is percentage change in price। That means affect change, any kind of change in money supply affects the price level। তার মানে হচ্ছে মানি সাপ্লাই কিভাবে ইনফ্লেশনের সাথে সম্পৃক্ত, সেই জায়গাটুকু আমরা বুঝলাম। তার পরবর্তীতে আপনারা এই কনসেপ্টটা একটু পড়ে রাখবেন, কারণ হচ্ছে যে আমরা ইনফ্লেশন ট্যাক্স বলতে একটা টার্মিনোলজি বুঝি, সেটা আসলে বেসিক্যালি লিঙ্কড অর অ্যাসোসিয়েটেড উইথ সিনিয়র এজ। সিনিয়র এজ মিনস হচ্ছে সরকার রেভিনিউ জেনারেট করবে থ্রু প্রিন্টিং মানি। এখন এই যে দ্য রেভিনিউ রেজড by the printing money is called seigniorage। এই শব্দটা বেসিক্যালি ইমার্জড ফ্রম দ্য সিনিয়র, দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড ফিউডাল লর্ড। বেসিক্যালি ফিউডাল লর্ডরা কিভাবে টাকা কালেক্ট করতো, সেই সেন্স থেকে আসলে সিনিয়রেজ টুডে, বিকজ এই যে ফিউডাল লর্ডের যে রেসপন্সিবিলিটি, সেটা আসলে কনফার্ড আপন দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা এটাকে বলতে পারি যে সো দ্য সোর্স অফ রেভিনিউ কালেকশনস বাই দ্য সেন্ট্রাল ব্যাংক or through printing money is called seigniorage। তাহলে আমরা যখন প্রিন্ট করি মানি টু ফাইন্যান্স দ্য এক্সপেন্ডিচার, যেমন আমরা যখন বাজেট করি ডেফিসিট ফিনান্সিং করা হয়, সাম portion of the deficit financing comes through seigniorage, that means printing money। তাহলে এই ক্ষেত্রে whenever we print money to finance the expenditure of the state, it increases, definitely increases the money supply। আর মানি সাপ্লাই এর সাথে আমরা একটু আগেই যে এমবি ইকুয়াল টু পিওয়াই দেখেছি, ওয়াই given v constant, so in that case increase in money supply affects the changes in the price level, that is inflation। আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাহলে any kind of money supply for financing the expenditure of the state, it increases the inflation, তার মানে it causes inflation। So printing money to raise revenue is like an imposing an inflation tax। তাহলে আমরা যেহেতু জনগণের উপরে একটা বড় ধরনের বার্ডেন পড়ে প্রাইস লেভেল বাড়ার মাধ্যমে, সিনিয়রেজ করছে, তার মানে সরকার প্রিন্ট করছে, কিন্তু আলটিমেটলি ultimate burden falls on the consumers bears the ultimate burden। So in that sense inflation ke we provide a terminology as inflation tax। তাই আপনারা এই সিনিয়র এজের কনসেপ্টটা, জাস্ট হাউ ডাজ দ্য রেভিনিউ of collections through printing money affects the money supply, এটাকে অথবা why it is called an inflation tax, এই কথাটা
মনে রাখবেন। সো আর এই 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 ইনফ্লেশন এবং ইন্টারেস্ট রেটস এর সাথে যে সম্পর্কটা সেটা পড়বো, কারণ এটার মাধ্যমে একটা থিওরি আছে ফিশার ইফেক্ট, ওই এটাকে জানার জন্যই বেসিক্যালি আমরা ডিসকাস করব দ্য রিলেশনশিপ বিটুইন ইনফ্লেশন এবং ইন্টারেস্ট রেট। আর ইন্টারেস্ট, when we talk about interest rate, we talk about real interest rate এবং nominal interest rate। এই ডেফিনেশন গুলা আপনারা ম্যাথমেটিক্স অন্যান্য চ্যাপ্টার প্লাস হচ্ছে বেসিক্যালি আমরা ডিফারেন্ট সেকশনেও আলোচনা করেছি। এখন এই আপনারা একটু সাইলেন্ট করে রাখেন। এখন দেখেন, আমরা যদি বলি যে the interest rate that the bank pays is called nominal, আপনি যদি if you deposit some money in the bank so you receive an interest rate, তাহলে সেটাকে আমরা বেসিক্যালি nominal interest rate হিসাবে ডিফাইন করি। সো এখন এখন বলা হচ্ছে যে and the increase in your purchasing power is called the real interest rate। তার মানে হচ্ছে রিয়েল অলওয়েজ টার্মিনোলজি হিসাবে যখন ব্যবহার করি, ইট refers to the amount of goods and services that could be purchased with the given amount of money। দ্যাট মিনস আমরা একটা নির্দিষ্ট টাকা দিয়ে যতটুকু পারচেজ করতে পারি সেই পরিমাণটা বেসিক্যালি রিয়েল হিসাবে আমরা রেফার করি। একইভাবে দ্য ইন্টারেস্ট রেট দ্যাট ইউ রিসিভ, সেটা যদি পারচেজিং পাওয়ারের সাথে লিঙ্কড করেন তাহলে সেটাকে আমরা রিয়েল ইন্টারেস্ট রেট হিসাবে ডিফাইন করতে পারি। এখন এই নমিনাল এবং রিয়েল ইন্টারেস্ট রেটকে দুটো অক্ষর দিয়ে ডিফাইন করেছে। প্রথম একটা হচ্ছে আইটা হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট, আর আর স্মল আর যেটা ডিনোট করা হয়েছে এটা হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেট। এখন আমরা যখন রিয়েল ইন্টারেস্ট রেট মেজার করতে চাই তখন আমরা আসলে বলি যে রিয়েল ইন্টারেস্ট রেট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নমিনাল ইন্টারেস্ট রেট অ্যান্ড ইনফ্লেশন। তাহলে ইনফ্লেশনকে আমরা পাই দিয়ে ডিনোট করেছি। সো this r refers to the real interest rate, this is equals to the nominal interest rate minus inflation. So pi is the rate of inflation, and then the relationship among these three variables can be written as r. That means the real interest rate is the nominal equal to the nominal interest rate minus inflation. So the real interest rate is the difference between the nominal interest rate and the inflation। তাহলে আমরা এখান থেকে যে two interest rate, one is real interest rate, another is nominal interest rate, তাহলে রিয়েল ইন্টারেস্ট রেট এবং নমিনাল ইন্টারেস্ট রেট এই ধরনের ক্যালকুলেশনটা যদি করতে হয় তাহলে সেটা রিয়েল টার্মিনোলজিটা বেসিক্যালি আপনি ইনফ্লেশনকে চিন্তা ভাবনা করে করতে হবে। সেই জন্যই রিয়েল ইন্টারেস্ট রেটের যখন ডেফিনেশনটা লিখছেন তখন বলতেছেন যে আসলে আমরা রিয়েল ইন্টারেস্ট রেট পাই নমিনাল ইন্টারেস্ট রেট থেকে যখন আমরা ইনফ্লেশনটাকে বাদ দিই। এখন এইটাকেই যখন আমরা নমিনাল ইন্টারেস্ট রেটের ইকুয়েশন দিয়ে সাজাতে চাই তখন আপনি এই ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারেন যে আসলে নমিনাল ইন্টারেস্ট রেট হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেট প্লাস হচ্ছে ইনফ্লেশন। তার মানে rearranging the terms in our equation for real interest rate, we can show that this is small I denotes the nominal interest rate, which is the sum of real interest rates and the inflation rate। এই যে ইকুয়েশনটা লেখা আছে এই ইকুয়েশনটাকে আমরা বলি ফিশার ইকুয়েশন। সো if I say define Fisher equation, so Fisher equation basically comes from this equation যে how interest rate is linked with inflation। That means how we define real interest rate by rearranging the definition for nominal interest rate, we get the Fisher equation। So nominal interest rate is the sum of real interest rate plus inflation। So এটা আরবিং ফিশারের নামই এই ফিশার ইকুয়েশন হিসাবে পরিচিত। সো ইট শোজ দ্য নমিনাল ইন্টারেস্ট রেট ক্যান চেঞ্জ ফর টু রিজন। তাহলে আমরা যদি বলি নমিনাল ইন্টারেস্ট রেট কেন পরিবর্তন হয়, আপনি যেহেতু আমরা জানি যে ডান পাশে যেগুলা থাকে সেগুলাকে আমরা উই কল দিস আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অর এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস অর কোভেরিয়েন্টস হিসাবে ডিফাইন করি, তাহলে এনি চেঞ্জ of any of the variables to the right hand side of the equation, যে কোনো ধরনের পরিবর্তন রাইট হ্যান্ড সাইডের যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোর পরিবর্তন বেসিক্যালি ইনফ্লুয়েন্স করে নমিনাল ইন্টারেস্ট রেট। দ্যাট মিনস নমিনাল ইন্টারেস্ট রেট could be influenced by the real interest rate and the inflation rate changes। এখন আমরা যদি বলি তাহলে নমিনাল ইন্টারেস্ট রেটকে আমরা তো সেপারেট করে ফেলছি, ডিভাইড করে ফেলছি ইনটু টু পার্টস।
one can use this equation to develop a theory that explains the nominal interest rate. তাহলে আমরা এই ইকুয়েশনটা থেকে কোয়ান্টিটি অফ থিওরি অফ মানিতে আমরা কি পড়েছিলাম, দ্য রেট অফ মানি গ্রোথ, যে আমরা যে টাকা যদি ছাপাই অথবা টাকার যে বৃদ্ধি, পরিমাণটা বৃদ্ধি অথবা মনিটারি বেজের যে চেঞ্জ, এইটার সাথে আমাদের প্রাইস লেভেলের একটা সম্পর্ক ছিল। তার মানে হচ্ছে কোয়ান্টিটি থিওরি অফ মানি বেসিক্যালি শোজ হাউ দ্য চেঞ্জ ইন মানি সাপ্লাই এফেক্টস প্রাইস লেভেল। তাহলে আর ফিশার ইকুয়েশন আমাদেরকে বলতে চাচ্ছে যে tells us to add the real interest rate and inflation rate together to determine the nominal interest rate। তার মানে এটাই বলতেছে যে আমরা রিয়েল ইন্টারেস্ট রেট এবং ইনফ্লেশন টুগেদার আসলে ডিটারমাইন করে হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট। এখন ফিশার ইকুয়েশনে এবং কোয়ান্টিটি অফ থিওরি অফ মানিতে দেখেন যে বলছে অ্যাকর্ডিং টু দ্য কোয়ান্টিটি অফ থিওরি মানি, আমরা বলছি যে কোনো ধরনের মানি গ্রোথ যদি হয়, যেমন আমি যদি বলি as per quantity theory of money, what does happen to the change in money supply, তখন আপনি সরাসরি বলবেন কোয়ান্টিটি থিওরি অফ মানিতে আমাদের ভি এবং ওয়াই যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এনি চেঞ্জ, দ্যাট মিনস ইফ 1% চেঞ্জ ইন মানি সাপ্লাই brings about a 1% change in the rate of inflation। কারণ দেখেন ফিশার ইকুয়েশনের রাইট পাশে তাহলে ওই যে পার্সেন্টেজ চেঞ্জ দিয়ে যখন প্রকাশ করেছি, বাম পাশে তাহলে প্রাইস মানি সাপ্লাইয়ের চেঞ্জ, আর ডান পাশে তাহলে শুধু প্রাইস লেভেলের চেঞ্জ। তাহলে 1% চেঞ্জ ইন মানি সাপ্লাই বেসিক্যালি ইনকার্স এ 1% চেঞ্জ ইন প্রাইস লেভেল। এখন আমরা এই জিনিসটাকেই যদি আমরা ফিশার ইকুয়েশন দিয়ে বলতে চাই, তাহলে আমরা কিভাবে বলতে পারি সেই জায়গাটুকুর কথা বলা হচ্ছে। যে এখন যদি বলি অ্যাজ পার ফিশার ইকুয়েশন 1% যদি রেট অফ ইনফ্লেশন ইন টার্ন কজেস, এখন প্রথম দেখেন কোয়ান্টিটি থিওরি অফ মানি কি বলছেন, যে মানি সাপ্লাই যদি 1% বাড়ে 1% প্রাইস লেভেল বাড়ে। এখন আমি বলতে চাচ্ছেন যে ফিশার ইকুয়েশনে যে 1% চেঞ্জ ইন দ্য রেট অফ ইনফ্লেশন causes a 1% increase in the nominal interest rate। তার মানে হচ্ছে এখানে প্রাইস লেভেলের যে ইফেক্ট সেটা বেসিক্যালি রিফ্লেক্টেড হয় নমিনাল ইন্টারেস্ট রেটে। তার মানে হচ্ছে যে মানি সাপ্লাই যদি প্রাইস লেভেলকে পরিবর্তন করে, সেই প্রাইস লেভেলের পরিবর্তনটা রিফ্লেক্ট হয় হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেটে। নমিনাল ইন্টারেস্ট রেট ইজ দ্য সাম অফ রিয়েল ইন্টারেস্ট রেট অ্যান্ড ইনফ্লেশন। তার মানেই হচ্ছে আমার যে এখন নমিনাল ইন্টারেস্ট রেটের চেঞ্জটা হচ্ছে, এখন আপনাকে চিন্তা করতে হবে সেই নমিনাল ইন্টারেস্ট রেট চেঞ্জ whether this is because of the change in real interest rate or because of the change in expected inflation। অর্থাৎ বাজারে যখন নমিনাল ইন্টারেস্ট রেট বাড়ছে কমছে, তখন আপনার মাথায় ইকোনমিক্স এর স্টুডেন্ট হিসাবে থাকতে হবে যে whether this is because of the change in real interest rate অথবা ইনফ্লেশন। তার মানে একটা দেশে যখন ইনফ্লেশনের পরিমাণ বাড়তে থাকে, তখনও একটা দেশের নমিনাল ইন্টারেস্ট রেট, আবার রিয়েল ইন্টারেস্ট রেট যখন বাড়তে থাকে, তখনও নমিনাল ইন্টারেস্ট রেটের আসলে চেঞ্জ হতে থাকে। তাহলে আমরা এই জায়গা থেকে ফিশার ইকুয়েশন এবং নমিনাল ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন, এদের মধ্যে যে রিলেশনশিপটা, সেই জায়গাটুকু আপনারা পড়বেন। আরেকটা জায়গা যেটা হচ্ছে যে আমরা সাধারণত বলি যে এই ইনফ্লেশন বেসিক্যালি কিন্তু হচ্ছে যে আমরা বাস্তবে ফিউচারে ইনফ্লেশন কি হবে না হবে সেটা কিন্তু আমরা এখন থেকে এক্সপেক্টেড করি বেসড অন দ্য পাস্ট ইনফ্লেশন রেট এবং পাস্ট এন্ড কারেন্ট ইনফ্লেশন রেট। তাহলে সেই ক্ষেত্রে এক্সপেক্টেড ইনফ্লেশনের উপর নির্ভর করে, আমি ওই অংশটুকু এক্স এন্টি এক্সপোজ দরকার নাই ফর বিং দ্য স্টুডেন্টস অফ ফার্স্ট ইয়ার। বেসিক জিনিসটা হচ্ছে যে থিওরি গুলা, যে আমি যদি ফিশার ইকুয়েশন বলি, হাউ উড ইউ রাইট ডাউন দ্য ফিশার ইকুয়েশন এবং এক্সপ্লেন। আমি যদি রিলেশনশিপ বিটুইন নমিনাল ইন্টারেস্ট রেট, রিয়েল ইন্টারেস্ট রেট এবং ইনফ্লেশনের মধ্যে সম্পর্কের কথা বলি, তাহলে সেই সম্পর্কগুলা যেন এক্সপ্লেন করতে পারেন, এতটুকুই আপনাদের। আর এখানে যে জায়গাটা আপনাদের একটু পরে রাখবেন, যে সেটা হচ্ছে এই টপিকসটাও দিস শুড বি ইনক্লুডেড, বিকজ আমরা যেহেতু ডিমান্ড ফর মানি পড়েছি, we know how the demand for money
অথবা হোয়াট ইজ দ্য ডিমান্ড ফর মানি ডিপেন্ডস অন হোয়াট ফ্যাক্টরস, আমরা ওইভাবে না দেখে প্রথম অবস্থায় শুধুমাত্র ডিমান্ড ফর মানিটা কি জিনিস সেই জায়গাগুলা নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। এখন যখনই বলেন ডিমান্ড ফর মানি মানে হচ্ছে আপনি আপনার লাস্ট ক্লাসে পড়েছিলাম যে ফর ট্রানজাকশন পারপাসেস দ্য প্রপোর্শন অর ফ্র্যাকশনস অফ ইউর মানি দ্যাট ইউ কিপ ইন ক্যাশ, আপনি যেটা ফর ট্রানজাকশন পারপাস সেটাকে আমরা ডিমান্ড ফর মানি বলেছি। এখন কথা হচ্ছে আপনি যেহেতু আপনার পারপাস ট্রানজাকশন পারপাসের জন্য টাকা হাতে রাখবেন, তাহলে টাকা হাতে রাখার যে ঘটনা হচ্ছে যে আমরা ইকোনমিক্সে বলি যে এভরিথিং হ্যাজ এ ট্রেড অফ, দ্যাট মিনস ইউ আর ফরগোয়িং সামথিং। তাহলে হোয়াট ইজ দ্য ফরগোন অ্যামাউন্ট which is the cost or opportunity cost of holding money, যে আপনি টাকা হাতে রাখার কারণে আপনি যা হারাচ্ছেন সেটা কি, এই জায়গাটা নিয়ে এই কথাটা এই টপিকসটা আসলে বেসিক্যালি কথা বলবে the cost of holding money. So the money you hold in your wallet does not earn interest rate, তার মানে হচ্ছে যে আপনি যদি ব্যাংকে instead of holding money in hands, তাহলে you used to buy the government bonds or deposited in a savings account, you would earn a nominal interest rate. তার মানে আপনি টাকা হাতে না রেখে ব্যাংকে রাখতে পারেন, গভর্নমেন্ট বন্ডস, ট্রেজারি বন্ডস, বেল সিকিউরিটিজ ইনভেস্ট করতে পারতেন, তাহলে you could earn a nominal interest rate. So nominal interest rate basically the opportunity cost of holding money. তার মানে আপনি যদি টাকা হোল্ড করেন তাহলে বলতে পারেন যে আসলে আমি I am foregoing the nominal interest rate, which is termed as the opportunity cost of holding money. So it is what you give up by the holding money rather than bonds. তার মানে আপনি বন্ডস অথবা বিলসে না রেখে শুধুমাত্র যদি টাকা হাতে রাখেন তাহলে সেটাকে আমরা অপরচুনিটি কস্ট হিসাবে দেখব। সো দ্য কস্ট অফ হোল্ডিং মানিকে আমরা বলতে পারি ইকুয়ালস দ্য নমিনাল ইন্টারেস্ট রেট ইজ বাই কম্পেয়ারিং দ্য রিয়েল রিটার্নস অন দ্য অল্টারনেটিভ অ্যাসেটস। দেখেন তার মানে হচ্ছে ইফ ইউ কেপ দ্য মানি ইন অ্যান অল্টারনেটিভ অ্যাসেটস ইউ কুড আর্ন, তার মানে হচ্ছে আসলে কত আর্ন করতে পারতেন, আর এখন প্রকৃতপক্ষে নমিনাল ইন্টারেস্ট রেটটা আপনি কত হারাচ্ছেন সেই জায়গাটায় যদি কম্পারেটিভ সিনারিও করেন তাহলে আপনি আসলে কস্ট অফ হোল্ডিং মানিটা বের করতে পারবেন। অ্যাসেটস আদার দেন মানি, তার মানে হচ্ছে ইউ কুড ইনভেস্ট ইন এ গভর্নমেন্ট বন্ডস, ইউ কুড আর্ন এ রিয়েল রিটার্ন, যেটা হচ্ছে আপনি প্রকৃতপক্ষে একটা রিয়েল রিটার্ন পেতে পারতেন হচ্ছে আর। সো মানি আর্নস এন এক্সপেক্টেড রিয়েল রিটার্ন অফ, এক্সপেক্টেড ই অফ, এই যে পাই, এই পাই কিন্তু এখন ইনফ্লেশন না, এক্সপেক্টেড মানির রিয়েল রিটার্নস যেটা সেটার কথা বলছে। সো ইটস রিয়েল ভ্যালু ডিক্লাইনস অ্যাজ দ্য রেট অফ ইনফ্লেশন। সো আমরা যখন টাকা হাতে রাখি তাহলে আসলে আমাদের ডিফারেন্সটা হচ্ছে যে প্রকৃতপক্ষে আমার রিয়েল রিটার্ন আমি যদি অ্যাসেটে রাখি তাহলে কত হতো, আর বেসিক্যালি হচ্ছে আমি যদি বলি যে মানে আর্নস এন এক্সপেক্টেড রিটার্ন অফ এত, তার মানে হচ্ছে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু রিটার্নস। তার মানে কস্ট অফ হোল্ডিং মানি ইজ আর মাইনাস এক্সপেকটেশন অফ আর, হুইচ ইজ দ্য ফিশার ইকুয়েশনস অফ নমিনাল ইন্টারেস্ট রেট। এখন আমি যদি আরো সহজভাবে বলি তাহলে কথা হচ্ছে যে আপনি মনে করেন যে আপনার টাকা একটা আছে, সেটা ব্যাংকে রাখতে পারেন, তাহলে ফরগোন অ্যামাউন্ট ইজ দ্য অপরচুনিটি কস্ট অফ হোল্ডিং মানি। এখন এটা তুলনা করতে গিয়ে একটা এক্সপেকটেশনের কথা বলা আছে যে আসলে মানি আর্নস এন এক্সপেক্টেড রিয়েল রিটার্ন, তার মানে হচ্ছে যে প্রকৃতপক্ষে যে এক্সপেক্টেড রিয়েল রিটার্ন কিন্তু নট রিয়েলাইজড, ইউ আর এক্সপেক্টিং, তার মানে হচ্ছে রিয়েল ভ্যালু আপনি আসলে কত পেতে পারতেন আর কত আপনি এক্সপেকটেশন করেছেন তার যে ডিফারেন্সটা সেটাই আসলে ফিশারস ইকুয়েশনে বলে। এখন আমরা ডিমান্ড ফর মানির ক্ষেত্রে বলতেছি এই জিনিসটাই তো, ডিমান্ড ফর মানি আসলে তাহলে নির্ভর করতেছে কিসের উপর? একটা হচ্ছে যে আমি যদি টাকা ব্যাংকে রাখতাম তাহলে ব্যাংক থেকে একটা ইন্টারেস্ট পেতাম, সেটা হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট হুইচ ইজ আই। আরেকটা জিনিস হচ্ছে আমি আসলে কত ব্যাংকে রাখবো সেটা নির্ভর করে আমি কোন লেভেল অফ ইনকাম স্ট্যাটাসে বিলং করি, তার মানে হচ্ছে হোয়াট ইজ দ্য ইনকাম অফ মাই ব্যক্তিগতভাবে। সো এল is denoted the demand for money as একটা ইকোনমি লিকুইড অ্যাসেটস, তার মানে হচ্ছে মানি ইজ দ্য মোস্ট লিকুইড অ্যাসেটস। এই যে ইকুয়েশনটা, দিস ইজ রিয়েল ব্যালেন্স ডিমান্ড ফর মানি, বলছে দ্য ডিমান্ড ফর লিকুইডিটি অফ রিয়েল ব্যালেন্সেস ইজ এ ফাংশন অফ এই ক্যাপিটাল ওয়াই ইজ দ্য ইনকাম এবং এই স্মল আই ইজ দ্য নমিনাল ইন্টারেস্ট রেট। এখন
এই দুটোর মধ্যে সম্পর্কটা কি, যে আমার রিয়েল ব্যালেন্স মানি ব্যালেন্সের সাথে আই স্মল আই এবং ক্যাপিটাল ওয়াই এর সম্পর্কটা কি। তাহলে ক্যাপিটাল ওয়াই এর সম্পর্কটা হচ্ছে পজিটিভ, আয়ের সম্পর্কটা নেগেটিভ। কারণ আপনি যত বেশি ধনী হবেন, আপনি আসলে ডিমান্ড ফর মানি তত বাড়বে। দ্য হায়ার দ্য লেভেল অফ ইনকাম, দ্য হায়ার দ্য real money balances. The higher the level of income y, the greater the demand for real balances. একইভাবে আয়ের সাথে হচ্ছে নেগেটিভ রিলেশনস। তার মানে হচ্ছে the higher the nominal interest rate, তার মানে বাজারে যখন দেখবেন সুদের হার বাড়তে থাকে, তখন আপনার ডিমান্ড ফর মানি, টাকা হাতে রাখা, ব্যাংকে না রেখে হাতে রাখা, সেটা কিন্তু পরিমাণ বেড়ে যায়। এই জন্যই বলছে যে নমিনাল ইন্টারেস্ট রেট is negatively associated with the real balances, and y stands for income is positively related with the real balances. এই জায়গাটাই জাস্ট একটা রিলেশনশিপ দেখাচ্ছে। তাহলে কিভাবে আমরা, হাউ উই ক্যান শো দ্য লিঙ্কেজেস বিটুইন মানি প্রাইসেস অ্যান্ড দ্য ইন্টারেস্ট রেট। সো দিজ আর দ্য লিঙ্কেজ এক্সপ্লেন করবেন যে হ্যাঁ, বাজারে মানি সাপ্লাই যদি বেড়ে যায়, মানি সাপ্লাই অথবা মানি ডিমান্ড দুটোর কারণেই বেসিক্যালি এই দুটো কিন্তু ডিটারমাইন করে হোয়াট ইজ দ্য প্রাইস লেভেল ইন দ্য মার্কেট। কারণ আপনি যদি বলেন যে ডিমান্ড ফর মানি, সাপ্লাই অফ মানি, তাহলে বাজারে প্রাইস লেভেলটা আসলে linked or associated with the demand for money and supply of money. এখন এই প্রাইস লেভেল বাড়া কমা বেসিক্যালি ইনফ্লেশন ও ডিফ্লেশন। যদি বাড়ে তাহলে আমরা বলি যে ইনফ্লেশন রেট, ইনফ্লেশন বাড়ে। একইভাবে ইনফ্লেশনের সাথে আমরা জানি যে একটা নমিনাল ইন্টারেস্ট রেটের একটা সম্পর্ক রয়েছে, বিকজ ইনফ্লেশন বাড়ার সাথে সাথে নমিনাল ইন্টারেস্ট রেটও কিন্তু বেড়ে যায়। বিকজ আমরা by definitions from the Fisher's equation, so we know that real interest rate is equal to the sum of the nominal interest rate plus হচ্ছে ইনফ্লেশন। সো আমরা আবার একটা বাজারে যখন নমিনাল ইন্টারেস্ট রেট বেড়ে যায়, তখন আমরা সর্বশেষ দেখেছি যে আমার any kind of real balance depends on the two factors, one is I, another one is Y. তাহলে স্মল I মানে হচ্ছে কি নমিনাল ইন্টারেস্ট রেট। সো নমিনাল ইন্টারেস্ট রেট ডিরেক্টলি affects the demand for money. তাহলে এই যে লিঙ্কেজটা, এই লিঙ্কেজটা একটু আপনারা পড়ে নেবেন। আর 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 এখানে জাস্ট বলছে যে ফিউচার মানি এন্ড কারেন্ট প্রাইসেস, ওটা এই টপিকসটা আপাতত দরকার নেই। সো ইন দ্যাট কেস যে আমরা হাউ দ্য লিঙ্কেজেস বিটুইন মানি প্রাইসেস এন্ড ইন্টারেস্ট রেট যদি বলা হয়, আপনারা সেই ফিশার ইকুয়েশনস থেকে শুরু করে রিলেশনশিপ বিটুইন নমিনাল রিয়েল ইন্টারেস্ট রেটের যে জায়গা থেকে রিঅ্যারেঞ্জ করে ফিশার ইকুয়েশনস থেকে আমরা কিভাবে ডিমান্ড ফর রিয়েল ব্যালেন্সেস পাই, সেই জায়গা থেকে আমরা কিভাবে এই রিলেশনশিপটা ডিরাইভ করতে পারি, এই প্রসেসটা একটু দেখে নেবেন। আর তার পরবর্তীতে আপনারা সোশ্যাল কস্ট এইগুলা দরকার নেই। এরপরে একটু আপনারা শো লেদার কস্ট, এটা আপনাদের লাস্ট ক্লাসে বলছি, মেনু কস্ট, এটা দরকার নেই আপাতত, একটু জাস্ট বলছে। আর 5 এ চলে যাবেন, ওপেন এটা 6, হাইপার ইনফ্লেশন। ইনফ্লেশনের কস্টটা জানলেই হবে যে ইনফ্লেশন আসলে যদি হয় তাহলে আলটিমেটলি আমাদের এক ধরনের রিয়েল ব্যালেন্স, যেহেতু বলা হয় পারচেজিং পাওয়ার, বেসিক্যালি এটা এফেক্টস দ্য পারচেজিং পাওয়ার, এইটা এক ধরনের কস্ট। আর যে টপিকস গুলো আমি বলছি শুধু সেই জায়গাগুলোকে ফোকাস করবেন, কারণ আমাদের বেশি সময়ও নাই, যে কারণে ওপেন ইকোনমি, এই ওপেন ইকোনমিতে বেসিক্যালি আপনারা ওপেন ইকোনমিতে আপনারা বুঝছেন যে আমরা যখন কেইনসিয়ান ইনকাম ডিটারমিনেশন মডেল পড়ছি, তখন y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম হিসাবে অথবা জেড হিসাবে প্রকাশ করেছি, তখন বুঝছেন যে ফোর্থ সেক্টর অথবা আমরা যখন 4 ইকোনমিক এজেন্টস নিয়ে কথা বলি, তখন সেটা ওপেন ইকোনমি বোঝায়। এই ওপেন ইকোনমির কনসেপ্টটা আপনাদেরকে সুন্দরভাবে দেওয়ার জন্য জাস্ট বলতেছে যে আমাদের রোল অফ নেট এক্সপোর্টস এটা আসলে কিভাবে আসে, সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য ওপেন ইকোনমিটা বুঝতে সুবিধা হয়। এই জন্য জাস্ট ওই ইকুয়েশনটাকেই বলছে যে আমরা যদি আমাদের ওপেন ইকোনমির আউটপুটটাকে 4টা কম্পোনেন্টে ডিভাইড করে ফেলি, সেটা দেখেন সিডিআইডি জিডিএক্স, তার মানে হচ্ছে এই ডি ফর ডোমেস্টিক, তার মানে হচ্ছে ওয়েন সুপারস্ক্রিপ্ট হিসাবে ডি ইউজ করেন সির সাথে, দিস মিন্স দ্য কনজাম্পশন অফ ডোমেস্টিক গুডস এন্ড সার্ভিসেস।
ইনভেস্টমেন্ট ইন ডোমেস্টিক গুডস এন্ড সার্ভিসেস, জিডি তার মানে গভর্নমেন্ট পারচেজেস অফ ডোমেস্টিক গুডস এন্ড সার্ভিসেস, তার মানে ডি অলওয়েজ রেফার টু দা ডোমেস্টিক। তার মানে আমি আমার দেশের পণ্য ভোগ করছি, আমি আমার দেশে গুডস এন্ড সার্ভিসেস বিনিয়োগ করছি, আমি আবার উৎপাদনের জন্য বিনিয়োগ করছি, প্লাস হচ্ছে জিডি মানে হচ্ছে গভর্নমেন্ট পারচেজেস অফ ডোমেস্টিক গুডস এন্ড সার্ভিসেস। আর এক্স তার মানে হচ্ছে বাকি অংশটুকু যদি আমরা বলি, তাহলে আমি ডোমেস্টিকের সব কনজামশন, ইনভেস্টমেন্ট এবং গভর্নমেন্টকে বাদ দেওয়ার পরে যদি আমার সারপ্লাস থাকে, তাহলে বেসিক্যালি পসিবল ফর এক্সপোর্টিং দ্যাট পোর্শন অফ গুডস এন্ড সার্ভিসেস। তাহলে এক্স কে বলছে কিসের এক্সপোর্ট? ডোমেস্টিক গুডস এন্ড সার্ভিসেস এর এক্সপোর্ট। তাহলে আমাদের একটা ডোমেস্টিক এক্সপেন্ডিচারের যদি ইকুয়েশন কে আমরা চিন্তা করি, তাহলে একটা আইডেন্টিটি আমরা পেতে পারি, সেটা হচ্ছে y ইকুয়াল টু সিডি প্লাস আইডি প্লাস জিডি প্লাস হচ্ছে এক্স। এখন আমরা যদি এই শুধু ডি সুপারস্ক্রিপ্ট, অল দ্য লেটার্স উইথ সুপারস্ক্রিপ্ট ডি, এই তাহলে আমরা এটা বলতে পারি দিস ইজ দ্য ডোমেস্টিক স্পেন্ডিং অন ডোমেস্টিক গুডস এন্ড সার্ভিসেস। তার মানে হচ্ছে, আর ফোর্থ টার্মটা হচ্ছে যে আমরা যেহেতু এক্সপোর্ট করেছি, তাহলে এটা হচ্ছে আরেকজনের স্পেন্ডিং। এই সমস্ত কম্পোনেন্ট গুলা স্পেন্ডিং দেখাচ্ছে, কিন্তু যেগুলা উইথ সুপারস্ক্রিপ্ট অফ ডি, তার মানে ডোমেস্টিক, তার মানে সেটা হচ্ছে যে আমার স্পেন্ডিং অন ডোমেস্টিক গুডস এন্ড সার্ভিসেস। এক্সপোর্টটাও ডোমেস্টিক গুডস এন্ড সার্ভিসেস, but this is not the spending of our citizen. This is the spending on our domestic goods and services by the foreigners. তাহলে আমরা আসলে আমার ডোমেস্টিক গুডস এর ডিমান্ড, সেটা হচ্ছে আমার দেশের ভিতর থেকে হতে পারে এবং দেশের বাহির থেকে হতে পারে। তাহলে আমার দেশের উৎপাদিত পণ্যের উপর যে ব্যয়, সেই ব্যয়টাকে আমরা আসলে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেশের মানুষের স্পেন্ডিং দেশের পণ্যের প্রতি, আর বিদেশিদের স্পেন্ডিং অন আওয়ার ডোমেস্টিক গুডস এন্ড সার্ভিসেস। এখন এইটাকেই যদি আমরা একটু ভিন্নভাবে ম্যানিপুলেশন করি, আইডেন্টিফাই করতে পারি, একটা আইডেন্টিটি বের করতে পারি, তাহলে আমরা এইভাবে কথা বলতে পারি যে আমার ডোমেস্টিক স্পেন্ডিং অন অল গুডস এন্ড সার্ভিসেস ইকুয়াল ডোমেস্টিক স্পেন্ডিং অন ডোমেস্টিক গুডস এন্ড সার্ভিসেস প্লাস ডোমেস্টিক স্পেন্ডিং অন ফরেন গুডস এন্ড সার্ভিসেস। এখন আপনি দেখেন, আপনি ওই ইকুয়েশনটাকে একটু ম্যানিপুলেট করতেছেন, যে আমার সি, প্রথমে তো সিডি হিসাবে চিন্তা করেছি, তা আমার দেশের জনগণ কি শুধু আমার দেশের পণ্য ক্রয় করে এবং তার পিছনেই ব্যয় করে? না, আমার দেশের জনগণের একটা অংশ ব্যয় হয় বিদেশি পণ্যের প্রতি। তার মানে হচ্ছে এই সি শুধু আর ডোমেস্টিক থাকছে না, আমাদের ভোগের দুটো পার্ট, একটা হচ্ছে ডোমেস্টিক পার্ট আর একটা হচ্ছে ফরেন পার্টস। তার মানে হচ্ছে ফরেন কেন বলছি, এটা হচ্ছে আমার খরচ বিদেশি পণ্যের প্রতি, সিএফ। একইভাবে আমার দেশের কোনো ইনভেস্টর আমার দেশের পণ্য উৎপাদনের জন্য ব্যয় করতে পারে, একই সাথে সে বিদেশেও বিনিয়োগ করতে পারে। তার মানে হচ্ছে এই আইডি হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ডোমেস্টিক গুডস এন্ড সার্ভিসেস, এই আই হচ্ছে ইনভেস্টমেন্টস ইন ফরেন গুডস এন্ড সার্ভিসেস। একইভাবে সরকার যে সকল পণ্যের পিছনে ব্যয় করে, তা সেটা ডোমেস্টিকেও হতে পারে, বিদেশ থেকে ইম্পোর্ট করেও হতে পারে। এখন আমরা যদি এইটাকেই যে y ইকুয়াল টু যে সি মাইনাস সিএফ আই মাইনাস আইএফ জি মাইনাস জিএফ প্লাস এক্স, তাহলে কি করতেছেন? তাহলে টোটাল কনজাম্পশন থেকে যখন এই যে দেখেন সিডি, হ্যাঁ স্যার আপনি কোন চ্যাপ্টার পড়াচ্ছেন? চ্যাপ্টার 6? এখন আমারটা দেখা যাচ্ছে না? স্যার আমরা বইয়ের সাথে মিলাইতে পারতেছি না, তো আপনার এডিশনটা যদি বলতেন তাহলে হয়তো। এডিশন তো প্রথম ক্লাসেই বলছি, বারবার বলা দরকার আছে, 4 এডিশন, আর আমি তো আমার কপিটাও দিয়ে রাখছি ওইখানে। এটা এটা ওপেন ইকোনমি, এখন নতুন বইয়ের হইলো ওপেন ইকোনমি চ্যাপ্টারটা মিলাবেন। কি বলছি বুঝছেন? ইয়েস স্যার। হ্যাঁ, চ্যাপ্টার হচ্ছে ওপেন ইকোনমি, চ্যাপ্টারের নামটা নিবেন শুধু, এডিশন অনুযায়ী তখন জাস্ট সামান্য পরিবর্তন কিছু থাকবে, কিন্তু বেসিক থিওরি আমি এইগুলার কোনো পরিবর্তন নাই, বরং এক্সট্রা এক্সাম্পল হিসাবে এক্সাম্পল গুলার চেঞ্জ আছে, নাথিং এলস।
আমি তো বলছি যে শুরুটাই করছি, কিন্তু বলছি যে নাও উই আর স্টার্টিং উইথ ওপেন ইকোনমির কনসেপ্টটা বোঝানোর জন্য। ওকে, আপনারা ওপেন ইকোনমি দেখে নিন, চ্যাপ্টারের সাথে লিংক করে। এখন দেখেন, আমরা যদি এখানে সি ইকুয়াল টু সিডি প্লাস সিএফ এর কথা চিন্তা করি, তাহলে সি মাইনাস, এই যে প্রথম ইকুয়েশন কিন্তু বলছি যে ওয়াই ইকুয়াল টু সিডি প্লাস আইডি প্লাস জিডি প্লাস এক্স, তার মানে হচ্ছে আমার দেশের পণ্যের প্রতি কনজামশন ইনভেস্টমেন্ট, এবং আরেকটা হচ্ছে যে বিদেশিদের স্পেন্ডিং আমার দেশের পণ্যের প্রতি। তার মানে কি আউটপুটটা চিন্তা করছি কিন্তু অলওয়েজ আমার ডোমেস্টিক। এর পরবর্তীতে এই আইডেন্টিটিকে একটু ম্যানিপুলেশন করার জন্য বলছে যে এটা তো আমার ডোমেস্টিকের কথা বললাম, কিন্তু ওপেন ইকোনমি যদি হয়ে যায় তাহলে তো আমার দেশের মানুষ শুধু আমার দেশের পণ্যের প্রতি ভোগ করে না, বিদেশি পণ্যের প্রতিও তার একটা এক্সপেন্ডিচার থাকে। That means the C in an open economy is the sum of CD plus CF. তার মানে হচ্ছে this is the spending of our residents on our domestic goods and services. This is the domestic spending on foreign goods and services. তাহলে আমরা এখান থেকে যদি বলি C minus CF, তাহলেই তো আসলে বোঝাচ্ছে সিডি কেন করছে, সেইটা ওপেন ইকোনমির ইকুয়েশনটা ডিরাইভ করার জন্য। যে আমরা তাহলে সি মাইনাস সিএফ মানে সিডি, আই মাইনাস আইএফ মানে আইডি, জি মাইনাস জিএফ মানে হচ্ছে জিডি প্লাস এক্সপোর্ট। এখন যদি আমরা এটাকে আরো একটু রিঅ্যারেঞ্জ করে বলি, তাহলে সি প্লাস আই প্লাস জি, আর যেহেতু এই টার্মিনোলজি গুলা এফ সিএফ আইএফ এবং জিএফ এর আগের মাইনাস সাইন, অতএব আমরা বলতে পারি মাইনাস সিএফ প্লাস আইএফ প্লাস জিএফ। তার মানে হচ্ছে এখন আমরা এই ইকুয়েশনটাকে এইভাবে বলতে পারি। তাহলে সিএফ মানে কি, আমি কনজামশন করতেছি বিদেশি পণ্য, তার মানে ইম্পোর্ট। আইএফ মানে কি, ইনভেস্টমেন্ট, কাদের, আলটিমেটলি বিদেশিদের আমাদের দেশের প্রতি। তাহলে জিএফ মানে কি, তাহলে ফরেন স্পেন্ডিং বাই আওয়ার গভর্নমেন্ট। তাহলে আমরা যদি এই সব এফ গুলাকে একত্রিত করি, তাহলে আসলে আমরা সেটাকে রেফার করতে পারি এই যে দ্য সাম অফ ডোমেস্টিক স্পেন্ডিং অন ফরেন গুডস এন্ড সার্ভিসেস, সিএফ আইএফ জিএফ, এইগুলো হচ্ছে সবই ডোমেস্টিক স্পেন্ডিং, কিন্তু কিসের উপর, ফরেন গুডস এন্ড সার্ভিসেস। তাহলেই কিন্তু আমরা মূলত যে ইকুয়েশনটা পাই সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যখন ক্লোজড ইকোনমিতে, ওই যে আমরা চিয়াং এর বইও দেখাইছি ওয়াই ইকুয়াল টু ডিরেক্ট লিখতেছি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, তখন এইটা কি যখন ওপেন ইকোনমির কনটেক্সটে এই সি প্লাস আই প্লাস জি কিভাবে ডিরাইভ হয়, হাউ উই ক্যান ডিরাইভ যে ওয়াই দিস ইজ অ্যান আইডেন্টিটি এক্সপ্লেন করতে বলা হয়, তখন আসলে আমাদের ওই স্পেন্ডিং প্যাটার্ন, যে ডোমেস্টিক স্পেন্ডিং অন ডোমেস্টিক গুডস, ডোমেস্টিক স্পেন্ডিং অন ফরেন গুডস, তাহলে সেই গুলাকে আমরা কিভাবে অ্যাকোমোডেট করি এবং ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করি সেই জায়গায়। এখন যখনই এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট পাইলেন, তখন আমরা সেটাকে বলতে চাচ্ছি যে এইটাকে আমরা ডিফাইন করতে পারি অ্যাজ এ নেট এক্সপোর্ট। সো নেট এক্সপোর্ট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে y equal to c plus I plus g plus nx. So this equation states that expenditure on domestic output is the sum of consumption, investment, government purchases and net export. এখন net export কেন বলছেন দেখেন, export minus import, export যদি করা হয় তাহলে কিন্তু ফরেন স্পেন্ডিং অন ডোমেস্টিক গুডস, তার মানে হচ্ছে ফরেন স্পেন্ডিং থেকে আমাদের স্পেন্ডিংটা বাদ দিচ্ছেন। তাহলে যদি এটা পজিটিভ থাকে তাহলে হচ্ছে আমি বেশি পণ্য উৎপাদন করছি এবং বেশি বিক্রি করছি ইম্পোর্টের তুলনায়, তাহলে হচ্ছে নেট এক্সপোর্ট ইকুয়াল টু আউটপুট মাইনাস ডোমেস্টিক স্পেন্ডিং। So this equation shows that open economy domestic spending need not equal the output of goods and services. দেখেন এখন যদি বলতেছেন এই আউটপুটটা যদি এক্সিড করে ডোমেস্টিক স্পেন্ডিং এর, যেমন আউটপুট হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ডোমেস্টিক স্পেন্ডিং,
এখন নেট এক্সপোর্ট ইজ দ্য আউটপুট মাইনাস সি প্লাস আই প্লাস জি। দেখেন এই ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করছেন, কিন্তু দেখেন ওয়াই ইকুয়াল টু মাইনাস সি প্লাস আই প্লাস জি, তার মানে সি প্লাস আই প্লাস জি, এটাকে আমরা বলতেছি দিস ইজ দ্য ডোমেস্টিক স্পেন্ডিং, আর ওয়াই ইজ আউটপুট। তার মানে হচ্ছে আপনি আপনার স্পেন্ডিং এর চেয়ে আউটপুটের পরিমাণ যদি বেশি হয় তাহলে আমরা এক্সপোর্ট করতে পারি। দ্যাট মিনস ইফ output exceeds the domestic spending, we export the difference, তার মানে net exports are positive। কিন্তু আমার দেশের আউটপুট যদি শর্টফল হয় rather than our spending, তাহলে বুঝতে হবে যে আমরা আসলে ইম্পোর্ট করা দরকার, we import the difference। তাহলে in that case net export will be negative। তার মানে net export negative means our output fall short, and net export positive means হচ্ছে our output exceeds the domestic spending। তাহলে আপনারা এই পর্যন্ত, আমার যেহেতু আজকে সেমিনারটা পিছিয়ে গেছে বিকাল বেলা, আজকে এই পর্যন্তই পড়ালাম, পরে কথা হবে। আর এই পর্যন্ত কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে বলতে পারেন, 1 মিনিট সময় আছে, কথা বলি। আপনারা শুধু চ্যাপ্টার এবং আমি কিন্তু টপিকস গুলা দেখাই দিছি যে কোন কোন জায়গাগুলাকে কোন থিওরি গুলা পড়বেন, কারো কোনো ধরনের যাতে কনফিউশন না থাকে, এবং পরবর্তীতে যেন কোনো বলেন না যে এই জিনিস পড়ানো হয় না, ওইটা পড়ানো হয় না, ঠিক আছে? কারণ সবার আবার ক্লাসেও তো প্রেজেন্স থাকে না, ওরা আবার মিস করতে পারে, অতএব এটাও একটা ইস্যু। তাহলে আমরা স্যার চ্যাপ্টার হাইপার ইনফ্লেশনের কতটুকু পড়তে হবে? হাইপার ইনফ্লেশন বলছি যে বেশি ইনফ্লেশন, কিন্তু এটাকে সেপারেটলি আর আপনাদের টার্মিনোলজি পড়ানো হয় নাই, যে বেশি মাত্রা ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন, যে কস্ট অফ ইনফ্লেশনটা যদি বুঝেন, অতএব ইনফ্লেশনের মাত্রা যত বাড়তে থাকবে কস্ট বাড়তে থাকবে, অতএব এটা সেপারেট হিসাবে পড়া দরকার নেই। আপনারা জাস্ট কনসেন্ট্রেট করবেন যে আমি বেসিক থিওরি গুলার উপর কিভাবে ফোকাস করেছি, যে আপনারা রিলেশনশিপ বিটুইন নমিনাল এবং রিয়েল ইন্টারেস্ট রেট কিভাবে সম্পর্কযুক্ত সেটা জানেন কিনা, আপনারা ফিশার ইকুয়েশন দিয়ে বুঝেন কিনা, আপনারা কোয়ান্টিটি থিওরি অফ মানির ভেলোসিটি ট্রানজাকশন, আপনাদের যে ট্রানজাকশন ভেলোসিটি, ইনকাম ভেলোসিটি দিয়ে বুঝেন কিনা, আমি যদি বলি হাউ ডাজ মানি সাপ্লাই এফেক্টস প্রাইস লেভেল, তখন বুঝেন কিনা, অথবা আমি যদি বলি যে মানি সাপ্লাইয়ের সাথে অথবা এর সাথে ইন্টারেস্ট রেটের কিভাবে সম্পর্ক দেখাবেন, সেই জায়গাগুলো বুঝেন কিনা। আরেকটা জায়গা বলছি যে ইনফ্লেশন সিম্পলি ইজ এ কস্ট। এখন ইনফ্লেশন বলছে 4 ধরনের ইনফ্লেশন হয়, সেগুলা আপনাদের ডিটেইলড পড়া দরকার নাই। ক্রিপিং ইনফ্লেশন, গ্যালোপিং ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন, এগুলা বই পড়লেই বুঝবেন। কিন্তু ফার্স্ট ইয়ার হিসাবে বেসিক হচ্ছে যে ইউ নো দ্য কনসেপ্ট অফ ইনফ্লেশন, তাহলে এক্সটেন্ট অফ ইনফ্লেশন যদি হয় যে যত মাত্রাগত ইনফ্লেশনের বাড়তে থাকবে, তার মানে সেটা হচ্ছে ইনফ্লেশন হিসেবে হবে। আরেকটা জিনিস বলেছি, যেটা হচ্ছে যে আমরা ট্যাক্স, ইনফ্লেশন ট্যাক্স বলি কেন, ইনফ্লেশন ট্যাক্স কখন হয়, তার মানে হচ্ছে সিনিয়রেজ ইজ এ কনসেপ্ট। ইফ দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু রেজ হিজ রেভিনিউ থ্রু প্রিন্টিং মানি, তাহলে সেটা আলটিমেটলি যেহেতু আমার প্রাইসকে এফেক্ট করে, এইটা যেহেতু জনগণের উপর বর্তায়, ওই জন্য ইনফ্লেশন ট্যাক্স হিসাবে আমরা ডিনোট করি, ঠিক আছে? আর এই কনসেপ্ট গুলা আমি যেটা যে টপিকস অনুযায়ী দেখাইছি, সেগুলো আবার একটু রিভিউ করবেন, যে আমি তো বলে দিছি যে এই টপিকসটাই পড়তে হবে, এইটা পড়তে হবে, মনে না রাখলে করার কিছু নাই। হবে তো, বলছি তো 10টায়, সবাইকে জানাই নাই? 10টা না 10:30? স্যার একটা কোশ্চেন ছিল। না না, আপনারা তো বলছেন যে রোদের মধ্যে চলে যেতে 10টায়। আপনারা আবার একটা আজকে নোটিশ দেন, যারা ওই যে শেয়ার হিসাবে নাই যদিও, কিন্তু দায়িত্ব আমি পালন করতে বলছি, সেই হিসাবে করেন। আপনাদের গ্রুপে 10টা থেকে 11টা টাইম করে রাখেন। হ্যাঁ বলেন, আরেকজন বলতে চেয়েছেন। স্যার ওই যে স্যার হাইপার ইনফ্লেশন ফিসকাল পলিসির জন্য হয়, এটার অ্যান্সার কি স্যার হবে ওই যে সিনিয়রেজ হবে? হাইপার ইনফ্লেশন হাইপার ইনফ্লেশন হচ্ছে ফিসকাল পলিসির এফেক্ট হিসেবে হয়, যদি এরকম কোনো কোশ্চেন থাকে। স্যার এটা অ্যান্সার স্যার ওইটা দিয়ে হবে না যে ফিসকাল আমি তো পলিসি? হাইপার ইনফ্লেশন, ফিসক্যাল পলিসি এইসব বলেই নেই, মানে আমি বলছি যে হাইপার ইনফ্লেশন হচ্ছে বেশি মাত্রা ইনফ্লেশন, সেটা ফিসক্যাল পলিসির জন্য হয়, মনিটারি পলিসির জন্য হইতে পারে, দেশে রিসেশন হইলে সেই সেই কারণেও হইতে পারে, ক্রাইসিস। শ্রীলঙ্কা হাইপার ইনফ্লেশনে চলে গেছিল,
কারণ একটা শক হয়েছে। এখন সেটা সরকারের কারণেই, সরকার বলতে আমরা আসলে দুই সরকারকেই বুঝি, মনিটারি গভর্নমেন্ট এবং ফিসক্যাল গভর্নমেন্ট, দুইটার ব্রেকডাউনের কারণেও হইতে পারে। জি স্যার। ফার্স্ট ইয়ারে বেসিক গুলা যেন ক্লিয়ার থাকে, কারণ হচ্ছে ওইগুলা বলছি পত্র পত্রিকায় পরে লিঙ্ক করবেন। এই যে একজন কথা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু আরো চিন্তা করবেন যে এটা কি শুধু এর কারণে হয় না অন্য কারণে হয়। ম্যাক্রো জিনিসগুলা কিন্তু আমি বলছি রিয়েল ফ্যাক্টস এর চেয়ে অনেক সময় মানুষের রিউমারের কারণে হইতে পারে। অর্থনীতি ঠিক আছে, বাজারে একটা জিনিস ছেড়ে দেন সেটাই প্রভাব পড়ে যাবে ব্যাপক। মানে ওইসব জায়গাগুলা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, নাহলে 74% ইনফ্লেশন 3% নিয়ে আসছে কিভাবে শ্রীলঙ্কায়। অতএব যতটুকু প্যানিক হয়েছে, প্যানিকটাই বেশি কাজ করার কারণে কিন্তু অর্থনীতি না হয়, অর্থনীতি আবার বাউন্স ব্যাক পজিটিভ গ্রোথে ফিরে আসছে কিভাবে। আমরা 6% ইনফ্লেশন সাথে নিতে পারি না, -15% ইনফ্লেশন 1.5% 2% চলে আসে এক বছরের মধ্যে পজিটিভে। এই জায়গাগুলা একটু ভাববেন, আর ভাববেন বাইরে, কিন্তু থিওরিটিক্যাল পড়াগুলা এইখানে। যেমন আমি আপনাদের টেকনিক্যালি বলতে পারি ডিরাইভ দ্য ওপেন ইকুয়েশনস y ইকুয়াল টু c প্লাস ওপেন ফর এন ওপেন ইকোনমি c প্লাস i প্লাস g প্লাস x ম্যানেজার। তখন তো আপনি জাস্ট এই এক্সপ্লেনেশন যে ডোমেস্টিক প্যাটার্ন অফ কনজাম্পশন আমার ডোমেস্টিকের উপর ফরেনের উপরে, এইগুলা মিলাই আমি কিভাবে ইকুয়েশনটাতে গেছি, সেই টেকনিক গুলা একটু শেখা, যাতে মাথাটা কাজ করে যে ইয়েস আমরা এইভাবে ডিরাইভ করতে পারি। নেট এক্সপোর্ট টার্মিনোলজিটা ডিফাইন করেন। এখন নেট এক্সপোর্টে যাইতে গেলেও তো টোটাল ইকুয়েশনটাকেই কিন্তু আপনি এই জায়গায় নিয়ে আসছেন, পুরাটা থেকে ডিরাইভ করে কিন্তু আমরা এই নেট এক্সপোর্টে আসছি, যে ডিফাইন নেট এক্সপোর্ট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আউটপুট এন্ড ডোমেস্টিক সেভিংস। তখন কিন্তু পুরাটাই আপনাকে এক্সপ্লেন করতে হবে। ফার্স্ট ইয়ারে এই বেসিক গুলা কিন্তু মাথায় রাখতে হবে, না হয় হবে না। ঠিক আছে, এই কালকে আপনাদের কি অবস্থা বলেন তো? কালকে স্যার কালকে এখনো বলা হয় নাই, কিন্তু স্যার কালকে 3টা ক্লাস থাকার কথা। তাহলে আমি সন্ধ্যার দিকে একটা ক্লাস নিতে চাই, ঠিক আছে? রাত্রে হোক, অসুবিধা নেই। ওকে স্যার। আমার আমার কোনো অসুবিধা নেই। আপনার পরে একটু